আজকে 17 তারিখ, 18-19 দুদিন পরেই 20শে এপ্রিল পশ্চিমবাংলা একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। গণ আন্দোলনের ইতিহাসে পশ্চিমবাংলা আমার মতে সারা ভারতবর্ষে গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত হবে। শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড সমাবেশ। শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের ডাক, জমায়েত হবে আক্রান্ত সব অংশের মানুষ। আমরা জানুয়ারি মাসের 18-19 তারিখ নাগাদ যখন প্রেস কনফারেন্স করে এই দিনটাকে ঘোষণা করেছিলাম, তারপরে আজকে যখন আমরা এই একেবারে প্রাক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, তখন আমরা মনে করছি এই সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ। কারণ আক্রান্ত সব অংশের মানুষ, বহুমুখী আক্রমণ কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের, দুর্নীতি, অন্যায়, বিচারের দাবি, শ্রমিকদের শ্রমকোড, সব মিলিয়ে কৃষকের ফসলের দাম থেকে শুরু করে 100 দিনের কাজ, ন্যূনতম মজুরি, এই সব দাবিগুলো নিয়ে যে প্রচার, এই প্রচার গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে, পৌরসভা ভিত্তিক যে প্রচারে ঝড় তুলেছে, তাতে আমরা নিশ্চিতভাবে মনে করছি এই সমাবেশ বৃহত্তম সমাবেশে পরিণত হবে। 10-15 লাখের একটা সমাবেশ হবে বলে আমরা মনে করছি। সেই সমাবেশে এই যে কটা দিন আছে, 2 দিন আরও প্রস্তুতি নিন এবং সমস্ত অংশের মানুষ, কারণ আক্রান্ত সবাই। কে আক্রান্ত নন বলুন তো? ওষুধের দাম বাড়লে, আমরা যেখানে জিরো জিএসটি দাবি করছি সেখানে ওষুধের দাম বাড়ছে। কে আক্রান্ত নন? কে আক্রান্ত নন যদি কাজ না থাকে, যদি স্কুল কলেজগুলোর এই হাল হয়? শ্রমিকরা আক্রান্ত তো বটেই শ্রমকোডের জন্য। আর এর পাশাপাশি ব্রিগেড সমাবেশ আমরা যখন ডেকেছি, তারপর 18ই মার্চ দিল্লিতে সমস্ত কেন্দ্রীয় সংগঠনগুলো, তাদের যে যৌথ মঞ্চ এবং ফেডারেশনগুলো, তারা 20শে মে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশব্যাপী। দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কৃষকদের যে সংযুক্ত মোর্চা, তারাও সমর্থন। বন্ধুগণ, আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবাংলায় শ্রমজীবী সংগঠনগুলির আহ্বানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হতে চলেছে। তপ্ত রোদে মানুষ খুব কষ্ট করে দূর থেকে আসবে। আমাদের একজন প্রবীণ নেতা উল্লেখ করেছিলেন যে বৈশাখের উত্তাপকে পরাস্ত করবে মানুষের জীবন যন্ত্রণা। আমরা বলছি যন্ত্রণা মানুষের প্রতিদিনই বাড়ছে। আজকে শ্রমকোড থেকে শুরু করে আজকে বস্তিবাসীদের পাট্টা দেওয়া এবং ক্ষেতমজুরদের 200 দিন কাজ, 600 টাকা মজুরি, এই সমস্ত দাবিগুলি নিয়ে একটা তীব্র লড়াই চলছে। আমরা অন্য বিষয়গুলির মধ্যে যাচ্ছি। আমি মূলত পশ্চিমবাংলার কৃষকদের যে দুরবস্থা, প্রতিদিন কি অবস্থার মধ্যে মানুষ বাস করছেন, সেইটুকু এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমরা বলার চেষ্টা করছি। কৃষকদের হাল খুব খারাপ। ন্যূনতম ফসলের সহায়ক মূল্য সরকার বেঁধে দিলেন না। রাজ্যে ধান চাষি ধানের দাম পাচ্ছে না, আলু চাষি দাম পাচ্ছে না, পাট চাষির অবস্থা খুব খারাপ। কিছুদিন আগে সবজি চাষ, তাদের অবস্থা খুবই যন্ত্রণাদায়ক অবস্থা। কার্যত কৃষি ফসলের দাম নেই, অথচ ফসল উৎপাদন করতে তাদের খরচ বাড়ছে, কৃষি উৎপাদনের উপকরণের দাম বাড়ছে। এরপর আসছে প্রিপেড স্মার্ট মিটার। সাংঘাতিক অবস্থা খারাপ হতে বাধ্য। সমবায় ব্যবস্থা উঠে যাচ্ছে। গ্রামে গ্রামে ঢুকছে মাইক্রো ফিন্যান্স। চড়া সুদে মানুষ ঋণ নিতে বাধ্য হচ্ছে। মানুষের এই যে যন্ত্রণা, ফসল বিক্রি হচ্ছে না, প্রতিদিন মানুষকে যে দুরবস্থার মধ্যে মানুষ কাটাচ্ছে, এটা বহু মানুষের ধারণার মধ্যে নেই। তাই সমাবেশে এই বিষয়গুলিকে আমাদের সামনে আনতে হবে।
একদিকে রাজ্য সরকার পশ্চিমবাংলার গোটা কৃষি ব্যবস্থাকে যেমন ধ্বংস করে দিয়েছে, ফলস্বরূপ বহু মানুষই জানেন না যে কৃষি উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমছে আজকে পশ্চিমবঙ্গে। আজকে ধান উৎপাদনে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী আজকে প্রথম হচ্ছে তেলেঙ্গানা, তারপর পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ গায়ে গায়ে আছে খারিফ মৌসুম। অর্থাৎ চতুর্থ স্থানে চলে যাচ্ছে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ। আপনারা অনেকেই জানেন যে বামফ্রন্টের শেষ সময় ধান উৎপাদনে ছিলাম আমরা প্রথম, আলু উৎপাদনে ছিলাম আমরা দ্বিতীয়, শাকসবজি উৎপাদনে আমরা ছিলাম প্রথম। আজকে কৃষি উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমছে। সবাই জানেন বাস্তু ভিটের জন্য বহু 3 ফসলা জমিতে আজকে বড় বড় বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, ঘরবাড়ি হচ্ছে, হয়তো হবে, কিন্তু কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির একটা সরকারের নজর থাকবে না। এই যদি না হয়, একদিন যদি পাঞ্জাব তেলেঙ্গানা থেকে চাল আমদানি করে যদি বাংলাকে খেতে হয়, তাহলে বিপুল জনসংখ্যার দেশ পশ্চিমবঙ্গের হাল কি হবে? একদিকে রাজ্য সরকার, অপরদিকে কেন্দ্রীয় সরকার যে নয়া বিপণন নীতি গ্রহণ করছেন, এই যে কৃষি বিপণনের নামে নতুন জাতীয় কাঠামো যেটা তৈরি হতে যাচ্ছে, এটা হচ্ছে প্রত্যাখ্যাত বাতিল যে 3টি কৃষি আইন, সেই কৃষি আইন বাতিল যে করতে বাধ্য হয়েছিল নরেন্দ্র মোদী। যে আইন হতে যাচ্ছে সেটা হচ্ছে কৃষি আইনের একটা বিপজ্জনক সংস্করণ। কার্যত বলা যেতে পারে এই আইন চালু হওয়ার পর আমাদের দেশের 140 কোটি যে জনসংখ্যার দেশ, তাদের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমাদের দেশে 2/3 কৃষক কার্যত চাষ ছেড়ে দেবে। আমাদের দেশে যারা কৃষক তারা কার্যত নিজের জমিতে খাটবে আর কর্পোরেট করবে চাষ। আজকে এই আইন সেই পথেই ঠেলে দিচ্ছে গোটা দেশের কৃষি ব্যবস্থাকে। একদিকে কেন্দ্র সরকার, অপরদিকে আবার রাজ্য সরকার, উভয় যে ভূমিকাগুলো নিচ্ছেন, তাতে করে গোটা ভারতবর্ষের কৃষক আগামী দিনে বাঁচতে পারবে না। এই বিষয়গুলি মানুষের কাছে আমরা প্রতিদিন বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আর আমরা তো জানি এইসব ভোলাবার জন্য আজকে RSS প্রচন্ড সক্রিয় পশ্চিমবঙ্গের মাটিতে। তারা চাইছেন জাত পাত বিভাজনের নামে মানুষের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করে দাও যাতে পেটের ভাতের কথা, বেকারের চাকরির কথা, এসবগুলো যেন তাদের মনে না আসে। আজকে 26,000 ছেলে হাও হাও করে কাঁদছে। আর্যিকরের ঘটনার পরে 26,000 ছেলের চাকরি চলে যাওয়া, কি অবস্থা গোটা পশ্চিমবঙ্গে। এসব ভোলাবার জন্যই তো আজকে 2টি রাজনৈতিক দল কার্যত প্রতিযোগিতায় নেমেছে কেমন করে একটা বাইনারি তৈরি করা যায়। তা সবটাই হচ্ছে সংঘ প্রতিষ্ঠিত বাইনারি চলছে। মুর্শিদাবাদে ঠিক সময় পুলিশ সক্রিয় হলে বা পৌঁছলে 3টি তাজা প্রাণ চলে যেত মানুষের তো দেখছে। আমরা বলি সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের বড় বড় প্রচার যন্ত্র তারাও চেষ্টা করছে কেমন করে মানুষের দৈনন্দিন সমস্যাগুলিকে দূরে সরিয়ে ফেলা যায়। মানুষ যেন কোন রকম না ভাবে 50 টাকা গ্যাসের দাম বাড়ল, ডিজেল পেট্রোলের দাম বাড়ল, কিংবা ইলেকট্রল বন্ডে প্রচুর টাকা নিয়ে আজকে ওষুধের দাম 3 গুণ হয়ে গেল। আজকে টাকার দাম প্রতিদিন কমে যাচ্ছে। আজকে যে সংকটগুলি প্রতিদিন মানুষের সামনে উপস্থিত হচ্ছে, কর্পোরেটের জন্য বিপুল টাকা ছাড়, অথচ আমাদের দেশের সামান্য একজন কৃষক ব্যাংকে ঋণ নিলে তার জমি জমা কিভাবে প্রয়োগ করা যায় তার প্রচেষ্টা। কর্পোরেটদের ক্ষেত্রে তা না, তাদের সব ছাড়। এই জিনিসগুলো মানুষ যাতে বুঝতে না পারে
তার জন্যই সমস্ত রকম প্রচেষ্টা প্রতিদিন নেওয়ার চেষ্টা চলছে। আমরা এই জমায়েতগুলি করছি কেন, গ্রামে গ্রামে অসংখ্য সভা সমাবেশ করছি কেন না, প্রকৃত অবস্থাটা মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই এবং এই জমায়েতের মধ্য দিয়ে আগামী দিনে আরো বড়। দেখেন, আমরা এসছি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ভালুকা অঞ্চল কমিটির যে পক্ষ থেকে এসছি। সেটা হচ্ছে যে এইবার ব্রিগেডের যে সমাবেশ, সেই সমাবেশ হচ্ছে ক্ষেত মজুরি ডাকের সমাবেশ, ক্ষেত মজুরির মজুরি বৃদ্ধির দাবিতে সমাবেশ, ক্ষেত মজুরির স্বার্থ রক্ষার সমাবেশ। এই সমাবেশে আপনারা এবার যাচ্ছেন তো? হ্যাঁ। কিভাবে যাচ্ছেন আপনারা? এই বনগ্রাম থেকে ভালুকা অঞ্চলে যে বাসগুলো যাবে, আনন্দবাস গ্রাম থেকে বাস যাবে, ওই বাসে আপনারা যাবেন? হ্যাঁ, ওই বাসে যাবেন। এই ব্রিগেড সমাবেশ পারপাস আপনাদের কোনো কিছু বলার আছে? বলার আছে বলতে আমাদের সঠিক সময়ে নিয়ে যেতে হবে আর সঠিক সময়ে আনতে হবে। গরিব মানুষ তো, টাকা পয়সা এরা কিভাবে পাবে? এমনি আমাদের দরকার হয় প্রত্যেকটা বাড়ি থেকে কিছু কিছু কালেকশনের মধ্যে করতে হবে। এবার খাবার তো সকাল করে যেতে হবে, মাথায় আবার ছাতা নিতে হবে একটা, আর খাবারটা নিয়ে যেতে হবে বাসে। এই হলে হয়তো আমাদের ব্রিগেডের সমাবেশে ভালো হয়। ভালুকা ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালুকা ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 20 এপ্রিল রবিবার ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। 100 দিনের কাজে 200 দিনের কাজের দাবিতে ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। সারা বছরে ক্ষেত মজুরের 600 টাকা মজুরির দাবিতে ব্রিগেডের সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। ক্ষেত মজুরদের দৈনিক মজুরি 600 টাকার দাবিতে ক্ষেত মজুর ভালুকা ইউনিয়ন লড়বে। ক্ষেত মজুর গৃহহীনদের গৃহ ব্যবস্থা করতে হবে। আগামী 20 এপ্রিল 4টি শ্রমজীবী মানুষের সংগঠন এর অন্যতম পশ্চিমবঙ্গ বস্তিবাস উন্নয়ন সমিতি বস্তিবাসীদের তাদের নিজস্ব স্থানীয় এবং কেন্দ্রীয় দাবি, সবার মাথায় ছাদ চাই, সবার হাতে কাজ চাই, পাট্টা দিতে হবে, এই এবং যে অধিকারগুলো অর্জন করেছিল লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং সেই তাকে রক্ষার এবং দাবি আদায়ের সংগ্রামে উত্তরবঙ্গের জেলাগুলো ইতিমধ্যেই হলো তারা নিজ নিজ ক্ষেত্রে এবং নিবিড় প্রচারের মাধ্যমে তারা ব্রিগেড সমাবেশে যাওয়ার তারা ইতিমধ্যেই হলো সমগ্র পরিকল্পনা তারা নিশ্চিত করেছে, তারা প্রস্তুতি নিয়েছে। একদিকে বস্তিতে বস্তিতে প্রচার এবং বস্তির যে স্থানীয় দাবিগুলিকে নিয়ে ইতিমধ্যে যে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, কোথাও ডিএম অফিস, কোথাও পৌরসভা এবং কোথাও বিএলআরও অফিসে তারা তাদের হলো ডেপুটেশন বিক্ষোভ তারা জানিয়েছে। এবং আমাদের এই কথাগুলো, কারণ আমরা জানি যে বস্তিবাসী মানুষকে সবাইকে উৎসাহী যারা তারা তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না, সেই ব্যবস্থা পরিবহন ব্যবস্থা বা আমাদের সাংগঠনিক সেই ক্ষমতা নেই, কিন্তু তাদের কথা তাদের বিষয় ব্রিগেডে আলোচনা হবে। এই বার্তা নিয়েই আমরা বস্তিবাসীদের ঘরে ঘরে বস্তিতে বস্তিতে আমরা প্রচার এবং অর্থ সংগ্রহ এ কাজ আমরা করছি। গতকাল কোচবিহার জেলায় জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন হয়েছে। তোরসা বাঁধের ধারে যে 14-15 হাজার মানুষ থাকেন, বস্তিবাসী মানুষ থাকেন, তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন এর মধ্যে উদ্যোগ নিয়েছে। তার প্রতিবাদে কালকে বিক্ষোভ সভা হয়েছে এবং দাবি জানানো হয়েছে। এর আগে আলিপুরদুয়ার জেলায় তারা সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করেছে, তারা তাদের সাংগঠনিক প্রস্তুতিতে সমস্ত বস্তিগুলোতে মিটিং করছে। দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট এবং গঙ্গারামপুরে তার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। ওদিকে রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা তারা তাদের হলো উদ্যোগ গ্রহণ করেছে, বস্তিতে তার প্রচার কার্য চলছে। মালদা একইভাবে করছে। এই হলো মোটামুটি
সামগ্রিক প্রস্তুতি এবং এই প্রস্তুতির সঙ্গে আমাদের সংগঠনের যেহেতু সকলেই হলো কর্মী এবং উপর থেকে নিচ পর্যন্ত বস্তিবাসীদের মধ্যে থাকবার চেষ্টা করে, তাই আমরা আমাদের রাজ্য স্তরের যারা আছে কর্মী হিসেবে আমরা কর্মীদের সাথে ঘুরে বেড়াচ্ছি এবং এই প্রচারে অংশগ্রহণ করছি। বস্তিবাসীদের যে মুখ্য দাবি, তিনটি মুখ্য দাবি: বাসস্থান, সম্প্রীতি, উন্নয়ন। আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকায় এই তিনটে দাবি হলো আক্রান্ত। কারণ বস্তিতে যারা থাকেন শ্রমজীবী মানুষ বস্তিতে বসবাস করেন এবং ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন ছোট বড় মাঝারি সব রকম কোন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তারা ঐক্যবদ্ধভাবে এতদিন ছিল এবং বস্তিবাসীরা ঐক্যবদ্ধভাবেই হলো সমস্ত সামাজিক কর্মসূচি পালন করতেন, কোথাও কোনো বিভেদ ছিল না। আজকের একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, ওই বস্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার জন্য কোথাও সমাজ বিরোধী কাজে উৎসাহিত করা হচ্ছে, কোথাও সমাজ বিরোধী বানানোর চেষ্টা করে অপরাধী বানানোর চেষ্টা হচ্ছে প্রলোভন দেখিয়ে, কোথাও হলো বস্তিবাসীদের মধ্যে ভেদাভেদের জন্য ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভাগ করবার চেষ্টা হচ্ছে। আমরা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত শ্রমজীবী গরিব মানুষের ঐক্য গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বস্তিবাসী মানুষ শহরের অবিচ্ছেদ্য অংশ এবং বস্তিবাসী মানুষ ভালো থাকলে শহরের অপরাপর অন্য অংশের মানুষেরাও ভালো থাকতে পারেন, তাদেরও সহযোগিতা এই আন্দোলনের পাশে আছে। আমরা সমাজের সব অংশের মানুষের কাছে একইভাবে আবেদন করছি যে এই বস্তি শহরের সার্বিক উন্নয়নের জন্য যে বিকল্প দৃষ্টিভঙ্গি যা পূর্বে আমরা দেখেছি এবং সেই অধিকারগুলো যা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা, কারণ গণতন্ত্র আক্রান্ত হলে পরে যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, তাহলে প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। তাই গরিব মানুষ তার অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আরও ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হবেন, এই বার্তা নিয়েই আমরা বস্তিবাসীদের কাছে যাচ্ছি এবং সব অংশের মানুষের সমর্থন ইতিমধ্যে আমরা পাচ্ছি। আমরা শুধু বস্তিবাসী না, রেলের জমি, খালের জমি, সরকারি জমিতে এরকম অনেক ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরাও হলো তার রুটি রুজি ওখানে চলে যারা বস্তিতে থাকে। রেলে হকারি যারা করেন তারা রেলের বস্তিতে থাকে। এই মানুষ শ্রমজীবী মানুষের তার কাজের ক্ষেত্রেও আক্রান্ত হচ্ছে। তারা ব্রিগেডে আসবেন, তারা সবাই ব্রিগেডে আসবেন এবং এই কাজের ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে। এই শ্রমজীবী মানুষকে নিয়েই আমরা হলো ব্রিগেডে যাওয়ার চেষ্টা করছি। আমরা তার প্রচার এইভাবে রাখছি। আমরা আশা করছি আমরা বন্ধুগণ, দেশ বাঁচাতে এ রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে বিভেদ নয় সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন। 20 এপ্রিল রবিবার কলকাতায় ব্রিগেড করুন। দেশ বাঁচাতে, রাজ্যে বদল আনতে এবং বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে এর সাথে বিভেদ নয় চল আমাকে
আর্জেন্ট বললো বাবু তো তাদের চলে হয় বাড়িতে খেয়েছি धर्मपुर में देखे आए एक तो स्टेज बनना हुआ धर्मपुर में जाके देखे आए एक तो माइक बज रहा है और स्टेज बनना মথুরাপুরে গেলেন। আমরা এই পদযাত্রা কেন করছি? প্রথমত 20 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিআইটিউ, মহাভারত কৃষক সভা, মহাভারত ক্ষেত মজদুর ইউনিয়ন এবং বস্তি উন্নয়ন সমিতি তারা ডাক দিয়েছেন খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের ব্রিগেড। কারণ আজকে জিনিসপত্রের যা দাম বাড়ছে, বেকারি যেভাবে বাড়ছে, আয় মানুষের কমছে, অথচ ওষুধ থেকে সমস্ত জিনিসপত্র যে সাধারণ মানুষ ব্যবহার করে তার দাম বাড়ছে। ছেলেপুরা বড় হচ্ছে, তাদের জন্য শিক্ষার যে ব্যবস্থা ছিল সেগুলো ভেঙে পড়েছে। আজকে স্কুল নেই। স্কুল আগে বামফ্রন্টের আমলে স্কুল তৈরি হতো, এখন স্কুল বন্ধ হচ্ছে। বামফ্রন্টের আমলে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ হতো। এখন যারা চাকরি করছে তাদের চাকরি গিয়েছে 26,000 লোকের। কেন গিয়েছে? কারণ পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তৃণমূল কংগ্রেস, তার সরকার, তার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন তারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে। যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের অনেকে বদলে, যারা শুধু টাকা দিয়েছে তাদেরকে SMS করে চাকরি দিয়েছে। এবং এটা শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয়, এটা ফায়ার ব্রিগেডে হয়েছে, এটা কোঅপারেটিভে হয়েছে, এটা কৃষি দপ্তরে হয়েছে, এটা বন দপ্তরে হয়েছে, এটা পুলিশ দপ্তরে হয়েছে। সর্বত্র দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিলাম করা হয়েছে। আজকে ঘরে ঘরে বেকার, কিন্তু যে ঘটি বাটি জমি জমা বিক্রি করে টাকা তৃণমূলের দলিতে দিতে পারবে তার চাকরি হবে। তাই আমরা আজকে চাই দুর্নীতির অবসান হোক, সুষ্ঠু নিয়োগ হোক, সমস্ত শূন্য পদে নিয়োগ হোক। বেকার ছেলেমেয়েরা যাতে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে লাশ হয়ে না ফিরে আসে, এখানে যাতে কাজ পায় তার ব্যবস্থা হোক।
কিন্তু এসব লড়াই করতে হলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এক কাট্টা হতে হয়। এখানে তৃণমূলের সরকার যখন দুর্নীতি করছে, গোটা দেশে বিজেপি যখন মানুষের গলার টুটি চেপে ধরেছে, শুধু দুর্নীতি নয়, শুধু মূল্যবৃদ্ধি নয়, শুধু ট্যাক্সের ঝামেলা নয়, তার সঙ্গে দাঁড়িয়ে বুলডোজার পলিটিক্স, দুর্বল অংশের মানুষ, সে আদিবাসী হতে পারে, তপশিলি হতে পারে, সংখ্যালঘু হতে পারে, মহিলা হতে পারে, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে ভাষাগত সংখ্যালঘু হতে পারে, তাদের উপরে তাদের সমস্ত অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকারকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গোটা দেশে যারা গণতন্ত্র শেষ করেছে তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই বিশ্বাস আমাদের নেই। আর যারা আমাদের এখানে গণতন্ত্রকে শেষ করেছে তারা ধর্মনিরপেক্ষতার উপরে, কবরের উপরে চেরাগ লাগাবে, এরকম কোনো আমাদের মূল ধারণা নেই। তাই লড়াইটা করতে হবে উভয়ের বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। আর এই জন্য দেখবেন এই রামনবমী, ঈদ, জুম্মার নামাজ, দোল, হনুমান জয়ন্তী, এমনকি ওয়াকফের যে আইন এসছে সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমি নিজে রিট পিটিশন করেছি সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে। পার্লামেন্টে যখন আইন পাস হচ্ছে তখন তৃণমূল ভোট দিচ্ছে না। আর আজকে মমতা ব্যানার্জি ইমাম মসজিদের মিটিং দেখে তৃণমূলের নামে ইন্ডোর স্টেডিয়ামে নাটক করছেন। আরে যে এমপিরা ভোট দেয়নি তাদের কথা বলুন, কেন ভোট দেয়নি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? তার বদলে দেখছেন মুর্শিদাবাদে, আমি পরশুদিন শামসেরগঞ্জে গিয়েছিলাম, 5 ঘন্টা আজকে যে এত পুলিশ হাঁটতে দেখছেন, এই পুলিশের কোনো দোষ নেই। এসপি, ডিআইজি, ডিজি ওপর থেকে তারা নির্দেশ দেয়নি। 5 ঘন্টা ধরে মানুষ যখন আক্রান্ত, তাদের ঘর বাড়ি লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, খুন হচ্ছে, কোন পুলিশ থানা থেকে বেরোয়নি। যখন আগুন লেগেছে দোকানে, বাড়িতে, কোনো ফায়ার ব্রিগেড যায়নি। আর তামাশা করার জন্য যদি এখন অভিষেক একটা পদযাত্রা করে তখন দেখবেন 2000-4000 পুলিশ দুপাশে হাঁটছে। তাহলে পুলিশ কেন আছে? মানুষের জন্য আছে। সরকার কেন আছে? মানুষের জন্য আছে। আর সেই মানুষকে মন্দিরের নামে, মসজিদের নামে, হিন্দু মুসলমানের নামে, হনুমান জয়ন্তীর নামে, রামনবমীর নামে, ওয়াকফের নামে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বামপন্থীরা লাল ঝান্ডা মনে করি মানুষ যদি ভাগাভাগি হয় তাহলে আরো বেশি লুট বেড়ে যায়। লুটের আরো ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি, তৃণমূল, শুভেন্দুকে। এই মালদা মুর্শিদাবাদে কিছুদিন আগে দালালি করেছে তৃণমূলের হয়ে। অধিকাংশ পুলিশ অফিসার এই শুভেন্দুর পা চাটত, এখন সে গেছে বিজেপিতে। এখনো মুর্শিদাবাদে ওটা মমতার পুলিশ না শুভেন্দু পুলিশ বুঝতে পারবেন না কার হয়ে কাজ করছে। এই দালালি করছে যারা ভোট লুট করে, যারা পঞ্চায়েতে ভোট লুট করেছে, এই মানিকচকে করেছে, এই নূরপুরে করেছে, সেই পুলিশ, সেই গুন্ডা, সেই বদমাইশ, তারাই আবার লুট করাচ্ছে, তারাই আবার স্থায়ী লুট করাচ্ছে। কে উর্দু পড়ে? তৃণমূলের গুন্ডা। আর কোন তৃণমূলের গুন্ডা উর্দু পড়ে পুলিশ যাচ্ছে উর্দু পড়ে? এটা আমাদের বুঝে নিতে হবে। এজন্য আইনে শাসন চাই, আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, ঐক্য চাই, লুটের এবং দুর্নীতির অবসান চাই। আর সেটা করতে হলে সাম্প্রদায়িকতার অবসান চাইতে হবে এবং সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।